ভারতীয় ফুটবলের এখনো অবধি সবথেকে প্রাসঙ্গিক যে ম্যাচটা রয়েছে, যেটা নিয়ে বাঙালি শুধুমাত্র দুভাগে ভাগ হয়ে যায় না, বাঙালির একটা আলাদা প্যাশন বেরিয়ে আসে, সেটা অবশ্যই আমাদের কলকাতা ডার্বি। এবং সেই ডার্বিতে একদিকে পেত্রাতোস আর ক্লেটন সিলভা থাকুক, অথবা একদিকে ভিপি সুয়ের আর গ্লেন মার্টিন্স থাকুক, সেখানে সমর্থকদের যে উচ্ছ্বাস রয়েছে বা যে উদ্দীপনা রয়েছে, সেখানে কিন্তু ভাটা পড়ে না। আমি এই ভিডিও শুরুতে যাদের সব থেকে বড় থ্যাঙ্কস জানাতে চাই বা যাদেরকে সব থেকে বড় স্যালুটটা দিতে চাই, তারা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যে এই যে ডার্বি আসছে, সেই ডার্বিটা বোধহয় ইতিহাসের সব থেকে কম গুরুত্বপূর্ণ একটা ডার্বি আছে, যেখানে কারো কোনো রকম হেলদোল নেই, খোঁজ খবর নেওয়া নেই, কি চলছে না চলছে কিচ্ছু এসে যাচ্ছে না। তার একটাই কারণ, যে মাঠের বাইরে একটা অন্যরকম ডার্বি হচ্ছে। কিন্তু সেই সব কিছুকে মাথায় রেখেও যে এই ডার্বি থেকে বিরাট কিছু মশলা পাওয়া যাবে না, এই ডার্বি জেতা হারা নিয়ে আগামী দিনে যে সিনিয়র ফুটবলের একটা দামামা বাজতে চলেছে, যেখানে দুটো টিম প্রবল প্রতিপক্ষ হিসাবে গোটা সিজনে ফাটাফাটি ফুটবলটা খেলবে, কোনো কিছুই ডিপেন্ড করবে না, একদমই ইউথ ফুটবলাররা রয়েছে। আভাস সেরকমই ছিল যে সেইভাবে দুটো টিমই খুব বেশি সিনিয়র ফুটবলার ইউজ করবে না। তারপরেও যারা মাঠে গেছে, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলকে সমর্থন করতে সমস্ত ধরনের মশলা নিয়ে মাঠের মধ্যে হাজির থেকেছে, আমার এই ভিডিও শুরুতে স্যালুটটা তাদের জন্য। ভিডিও শুরুতে যেটা বলতে চাই, যে 1925 সালে ক্যালকাটা ফুটবল লিগে প্রথমবার আমরা ডার্বি অফিসিয়ালি দেখেছিলাম, এবং সেই সময় থেকে ধরে আজকে 2024 অবধি শতবর্ষ পূর্তি হচ্ছে, 99 বছর কমপ্লিট হচ্ছে, এবং 100তম বর্ষে কিন্তু কলকাতা ডার্বি অফিসিয়ালি রয়েছে। কিন্তু অফিসিয়াল ডার্বি আনঅফিসিয়াল ডার্বি শুরু হয়ে গেছিল 1921 সালে কোচবিহার কাপে। সেখানে ম্যাচ ড্র হয়েছিল, যেহেতু সেটা কোনো অফিসিয়াল টুর্নামেন্ট ছিল না, তাই সেটা কাউন্টের মধ্যে রাখা হয় না। এবং অফিসিয়াল ডার্বি যখন শুরু হয় ক্যালকাটা ফুটবল লিগে, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে মোহনবাগানকে হারিয়েছিল। নেপাল চক্রবর্তীর গোলে ইস্টবেঙ্গল সেই ম্যাচ জিতেছিল। ঠিক তার 99 বছর পরে যখন সিএফএল এর ডার্বিতে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে, সেই একই ম্যাচে কিন্তু আবারও ইস্টবেঙ্গল 2-1 গোলে মোহনবাগানকে হারালো। সেই ম্যাচটা নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে স্বতঃস্ফূর্ত ফুটবল দেখতে পেলাম সেটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের কোথায় কোথায় খামতি রয়েছে সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। ভালো মন্দ পজিটিভ নেগেটিভ যা কিছু, অন্তত পক্ষে আমি আজকে ফার্স্ট টাইম এই সিজনে সিএফএল এর ম্যাচ দেখলাম, ডার্বি দিয়ে শুরু করলাম, যা কিছু দেখলাম 90 মিনিট জুড়ে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমি একদম রিভিউ শুরুতে আজকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি, ভালো লাগলে অবশ্যই জানিও। একদম শুরুতে আমি চলে যাচ্ছি দুটো টিমের স্টার্টিং 11 এবং চেঞ্জ হওয়া 5টা প্লেয়ার, মানে যে 16 জন করে প্লেয়ার আমরা দুই প্রধানকে ইউজ করতে দেখলাম, তারা কেমন কি খেললো, এটা শুরুতে একটু ডিসকাস করে নেওয়া যাবে। তারপর দুটো টিমের কোচ, কোচিং স্ট্র্যাটেজি, কিভাবে ম্যাচ এগোলো পেছলো, কিভাবে কি হলো, সেসব দিয়ে কথা বলবো। দুটো টিমের ক্ষেত্রে প্রথমে মোহনবাগানের কথা বলি, লুজিং টিমকে নিয়ে স্টার্ট করা যাক। গোলে ছিল রাজা বর্মন, আমি প্রথমবার খেলতে দেখলাম, কনফিডেন্ট লেগেছে, খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি, দুটো গোল কনসিড করেছে। সেই ক্ষেত্রে ওর খুব একটা দায় ছিল আমি বলবো না, যে গোলকিপিংয়ের মিস্টেকের জন্য মোহনবাগান গোল খেয়েছে। একটা জায়গাতে খুব ভালো আউটিং করেছিল, একটা বল ভালো ক্লিয়ার করেছিল, খুব বেশি ওকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। যে প্রচুর পরিমাণে সেভ করেছে বা পেছন থেকে একটা খুব ভালো লিড করছিল টিমকে, এরকম কিছু না। ডিফেন্সে ছিল রাজ বাসফোর, দীপেন্দু বিশ্বাস, সৌরভ ভানওয়ালা এবং লিওয়ান। এই জায়গাতে রাজ এবং দীপেন্দুকে আমরা জানি, এর আগে দেখেছি, সিনিয়র টিমেও খেলেছে। রাজের খেলা আমি বলবো না যে আজকে খুব ভালো লেগেছে, কিছু কিছু ক্ষেত্রে ওর ফাইনাল ট্যাকেলগুলো খুবই খারাপ জায়গাতে চলে যাচ্ছিল, গুল্লা কি আরও একটু খারাপ ট্যাকেলের দিকে গেলে সেগুলো পেনাল্টি কনসিডারের মতো সিচুয়েশনে পৌঁছে যেত। দীপেন্দুকে অনেক বেটার লেগেছে, দীপেন্দু অলওয়েজ আ বেটার প্রসপেক্ট। এবং ফার্স্ট হাফটা দীপেন্দু যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু মোহনবাগানের যে ডিফেন্সে একটা ইন্ট্যাক্ট ব্যাপারটা, সেটা কিন্তু জারি ছিল। সৌরভকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, ফার্স্ট হাফটা সৌরভ দীপেন্দুর পাশে ভালো খেলেছে, বাট সেকেন্ড হাফে সৌরভকে ভীষণভাবে ভালনারেবল লেগেছে, এই জায়গাটা অনেকটা ইম্প্রুভ করতে হবে কোচকে। আর লেফট ব্যাকে লিওয়ান আমার মনে হয় না যে ওকে ফার্স্ট চয়েস হিসেবে ডার্বিতে নামানোর খুব একটা প্রয়োজন ছিল বলে, সেখানে আমনদীপ কুড হ্যাভ বিন দ্য বেস্ট চয়েস। মাঝ মাঠে গ্লেন অ্যান্ড অভিষেক, গ্লেনকে নিয়ে আমার মনে হয় না কোনো কথা বলে এক্সট্রা সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে, এই প্লেয়ারটা যতদিন মোহনবাগানে থাকবে ততদিন মোহনবাগানের বোঝা হয়ে থাকবে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়াটা বেটার। গ্লেনের পার্টনার হিসাবে ক্যাপ্টেন অভিষেক ছিল, অভিষেক সূর্যবংশী, গত সিজনে মোহনবাগানের উদীয়মান তারকা, গোটা ইন্ডিয়ান ফুটবল ওয়ান অফ দ্য এমার্জিং প্লেয়ার। কিন্তু আজকের ম্যাচটা অভিষেকের জন্য একদমই ঠিকঠাক ছিল না, অনেকটা ইম্প্রুভমেন্ট দরকার রয়েছে আগামী দিনে অভিষেকের খেলার মধ্যে। রবি রানা এবং আমনদীপ এই দুজনকে রাইট এবং লেফট মিডফিল্ডে ইউজ করার সিরিয়াসলি আমি অন্তত যৌক্তিকতা খুঁজে পাইনি। এই দুজন অ্যাজ আ ডিফেন্ডার, অ্যাজ আ সাইড ব্যাক যথেষ্ট ভালো অপশন হতে পারতো, খুব একটা কিন্তু মানে টিমের জন্য যে কিছু করা বা কিছু দেওয়া
আলটিমেট দিতে পারেনি। এবং ফরওয়ার্ডে সুহেল এবং ফারদিন। সুহেল একদমই লোন স্ট্রাইকার হিসেবে খেলেছে, মোহাম্মদ ফারদিন ম্যাক্সিমাম সময় নাম্বার 10 খেলেছে। মোহাম্মদ ফারদিনকে আমি বলবো যে দুটো হাফেই পুরো 11 জন প্লেয়ারের মধ্যে দীপেন্দু ফার্স্ট হাফটা ভালো খেলেছে, সেকেন্ড হাফে চোটের জন্য ছিল না, বাট মোহাম্মদ ফারদিন যে দুটো হাফেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, নিজের কোথাও একটা আলাদা তাগিদ দেখাচ্ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং। এবং সুহেল গোল করেছে ঠিক কথাই, বাট বাকি সময়টা জুড়ে সুহেল আরও অ্যাক্টিভ হতে পারতো, আরও বেশি অ্যাক্টিভিটি ওর থেকে মোহনবাগান ফ্যান্সরা এক্সপেক্ট করে। বেঞ্চ থেকে এসেছিল সুমিত রাঠি, ব্রজেশ গিরি। সুমিত রাঠি খুব বিরাট কিছু করার ছিল না। ব্রজেশ গিরি বেশ কিছু চান্স ওপরের দিকে উঠে নিয়ে গিয়েছিল, নাক ফেটে রক্ত বেরিয়েছিল, একটা ডেডিকেশন দেখাচ্ছিল। টংসিন আমার মনে হয় যে গ্ল্যানের বদলে যদি টংসিনকে আরও বেশি ইউজ করা হতো হয়তো ভালো হতো, বাচ্চা ছেলে, বাট খেলার কোয়ালিটি ভালো। ইন্ডিয়া আন্ডার 19 খেলেছে। টাইসন কেন জানি না টাইসন বেঞ্চে ছিল, কেন টাইসনকে শুরু থেকে ইউজ করা হলো না, কোনো ইঞ্জুরি ছিল কি না বলতে পারবে কোচ, কিন্তু হ্যাঁ টাইসনের খেলা যথেষ্ট পরিমাণে ভালো, বাট ওকে আরও আগে থেকে ইউজ করলে বা শুরু থেকে ইউজ করলে সেটা মোহনবাগানের জন্য বেটার হতে পারতো। সালাউদ্দিনকে ইউজ করা হয়েছে, সালাউদ্দিন ইজ আ ভেরি ব্রাইট প্রসপেক্ট। এবং একইভাবে আমি বলতে চাই টাইসন এবং সালাউদ্দিন যদি রবি রানা এবং আমনদীপের পরিবর্তে ফার্স্ট 11-এ থাকতো, আমার মনে হয় যে দুটো উইং বা দুটো মিডফিল্ডার অপশন কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে অনেক বেটার শেপে থাকতো। এটা মোটামুটি মোহনবাগানের যে 16 জন প্লেয়ার আজকে ইউজড হয়েছে তাদের যা পারফরমেন্স আমি অন্তত দেখেছি সেটা আমি বললাম। যদি এবার ইস্ট বেঙ্গলের কথা বলি তাহলে গোলে অবশ্যই দেবজিৎ মজুমদার। দেবজিৎ দা ভেটারেন গোলকিপার, তাকে নিয়ে আলাদা করে নতুন করে কিছু বলার নেই। অ্যান্ড পেছন থেকে এই ধরনের একজন গোলকিপার যখন থাকছে তখন সামনে যারা ইয়াং প্লেয়ার রয়েছে তারা অনেকটা সাহস পায়, অনেকটা ভালো খেলার সাহস পেয়ে যায়। এবং দেবজিৎ মজুমদারকেও খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি, একদম শেষ মুহূর্তে গিয়ে একটা গোল খেয়েছে, ব্রিলিয়েন্ট গোল ছিল, খুব একটা কিছু করার ছিল না, দু একটা সেভ করেছে, তার বাইরে খুব বেশি কিছু করার মতো প্রয়োজন পড়েনি। রাইট ব্যাকে জোসেফ, এই প্লেয়ারটা কিন্তু রেড কার্ড দেখেছে, সেকেন্ড ইয়েলো, যেই ফাউলটা কনসিড করার কোনো প্রয়োজন ছিল না, যেখানে সালাউদ্দিন অলমোস্ট ভিভি সুয়েরের কাছে আটকে গেছিলো, সেই জায়গাতে কিন্তু জোসেফ এই প্লেয়ার সিরিয়াসলি কেন ট্যাকেল করতে গেল এবং সেকেন্ড ইয়েলোতে রেড কার্ড দেখলো বলতে পারবে, বাট ওই জায়গাতে ওর রেড কার্ডের পর লাস্ট 15 মিনিটসে এখানে কিন্তু মোহনবাগান নিউমেরিক্যাল যে সুপ্রিমেসিটা রয়েছে সেটাকে কাজে লাগাতে শুরু করে এবং একদম একদম ম্যাচের শেষ মুহূর্তে একটা গোল তুলে নেয়। তবে তার আগে যদি অন্ততপক্ষে 8 to 10 মিনিটস হাতে থাকা অবস্থায় যদি গোল তুলে নিত মোহনবাগান, তাহলে লাস্ট 8-10 মিনিটও কিন্তু ভীষণভাবে ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য ভাইটাল হয়ে যেতে পারত। সেন্টার ব্যাকে আদিল আর মনতো স্টার্ট করেছিল। আদিল যথেষ্ট ভালো খেলেছিল, ওকে তুলে সার্থককে নামানো হয়, কিন্তু আদিল যথেষ্ট ভালো খেলছিল। ওখানে হয়তো বিনো জর্জ তিনি চেয়েছিলেন যে আরও সিনিয়র ডিফেন্ডারকে নিয়ে আসা, মনতোষের পার্টনার করে দেওয়া, এবং ডিফেন্সে যে সিনিয়রিটি সেটা তিনি একদম বজায় রাখতে চেয়েছিলেন। এবং লেফট ব্যাকে হীরা যথেষ্ট ভালো খেলেছে। হীরার অনেকদিন পর খেলা দেখলাম, মাঝখানে হীরা কখন খেলছে কি করছে না করছে আমরা প্রায় ভুলে যেতে বসেছিলাম, তো হীরাকে ভালো লেগেছে। মনতোষও ভালো খেলেছে। মনতোষ আদিলের সাথে যেমন পার্টনারশিপে ফার্স্ট হাফটা ভালো খেলেছে, সেকেন্ড হাফে সার্থকের সাথে পার্টনারশিপে ভালো খেলেছে। এবং সার্থকই প্রথম যে ইস্টবেঙ্গলের গোলটা হয় পিভি বিষ্ণুকে কিন্তু সার্থক বলটা বাড়িয়েছিল এবং সেই জায়গা থেকেই বিষ্ণু গোলটা করে। গোলটা নিয়ে আসছি পরে। মাঝমাঠে তন্ময় এবং নাসিব অসাধারণ খেলেছে, সিরিয়াসলি বলছি অসাধারণ খেলেছে। অনেক দিন পর আবারও একজন বাঙালি মিডফিল্ডারকে সিরিয়াসলি টপ নচ ফুটবল খেলতে দেখলাম। যতটা ও ডিফেন্সিভলি কাজ করেছে ততটাও সামনের দিকে অ্যাটাকে উঠে গেছে। এবং আমার মনে হয় যে তন্ময় যদি এই ধরনের পারফরমেন্স ধরে রাখে, বা নাসিব যে আজকে টিমের ক্যাপ্টেন ছিল যদি এই ধরনের পারফরমেন্স ধরে রাখে, তাহলে আগামী দিনে সিনিয়র টিমে ডাক পেতে পারে। যেভাবে আমরা দেখেছি সায়ন ব্যানার্জি, আমন সিকে, জেসিনটিকে তারা দীর্ঘদিন ধরে পারফরমেন্স করতে 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 কার্লোস কোয়াদ্রাতের নজরে পড়েছে না। আমার মনে হয় যে তন্ময় বা নাসিবেরও কিন্তু নজরে পড়ে যাওয়াটা একদমই সময়ের অপেক্ষা, ওদেরকে এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে। এবং অবশ্যই দুটো উইংয়ে ছিল রোসল এবং আমন সিকে, অসাধারণ খেলেছে দুটো উইং ধরে। দুজনে কিন্তু ফ্ল্যাঙ্ক সুইচ করেছে, দুদিকে উইংয়ে গতি বাড়িয়েছে। এবং অবশ্যই বিষ্ণু এবং ডেভিডকে ফরওয়ার্ডে স্টার্ট করায় কোচ। বিষ্ণু আলাদা করে কিছু বলার নেই, যে গোলটা করেছে ব্রিলিয়েন্ট ফার্স্ট টাচ। ওই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ফার্স্ট টাচ খুব কম ইন্ডিয়ান ইউথ ফুটবলারদের মধ্যে রয়েছে, সেটাও দেখাতে পেরেছে। যেভাবে তারপরে দুটো তিনটে ডিফেন্ডারকে কাট করেছে এবং তারপরে গোলটা প্লেস করেছে, কিচ্ছু করার ছিল না রাজা বর্মনের ওখানে দাঁড়িয়ে গোলটা খাওয়া ছাড়া। তো বিষ্ণু অসাধারণ খেলেছে। ডেভিডের কথা বলবো, অবশ্যই প্রথম ম্যাচ আজকে
একদমই ডার্বিতে ডেবিউ হয়ে গেল ডেভিডের, এই টিমটার সাথে একদমই খুব কম সময় প্র্যাকটিস করছে, এখনও অবধি পুরো কম্বিনেশনের মধ্যে ঢুকতে পারেনি, প্রত্যেককে খুব ভালোভাবে চিনে উঠতে পারেনি, বা যে সিস্টেমটার মধ্যে বিনো জর্জ টিমটাকে খেলান সেখানে ডেভিড এখনও অবধি নিজেকে ফিট করতে পারেনি। বাট হ্যাঁ, ডেভিডের মধ্যে দেখো কোয়ালিটি রয়েছে, কলকাতা ফুটবলে খেলেছে, জানে খুব ভালো করে, আগামী দিনে হয়তো ইউজ হলে ভালোভাবে ইস্টবেঙ্গলকে সার্ভিস দিতে পারবে। বেঞ্চ থেকে অবশ্যই সায়ন ব্যানার্জি ইউজ হয়েছে, এবং সায়ন ব্যানার্জি সেকেন্ড হাফে নামার পর থেকে কিন্তু বাঁ দিকটাতে গতি ভীষণভাবে বেড়ে যায়, এবং সেখানে রাজ বাস্পরের ওপর একটা বড় প্রেশার আসে, এবং সায়নকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ইস্টবেঙ্গলের এইবারে সিএফএল জার্নিতে সায়ন এবং জেসিনটিকে তারাই সব থেকে হাইলি পারফর্মিং প্লেয়ার, এবং সায়ন ব্যানার্জি শুধুমাত্র সিএফএল না, আমরা দেখেছি যে আইএসএল বা সুপার কাপে সেখানেও কিন্তু তাকে ইস্টবেঙ্গল সিনিয়র টিমে ইউজ হতে এবং যথেষ্ট ভালো খেলতে। তো আলাদা করে সায়নের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। স্যামুয়েল বেস্ট্রাকে ইউজ করা হয়েছিল, বাট বিশেষ কিছু করার ছিল না, এমন একটা সময়ে নেমেছিল সেই জায়গাতে শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে যে স্ট্রং হোল্ডটা রয়েছে সেটাকে ধরার জন্য বিনো জর্জ তিনি ইউজ করেছেন। জেসিনটিকে গোল করেছে, একদম বুদ্ধিদীপ্ত গোল হয়েছে, কারণ ওখানে মোহনবাগান ডিফেন্স একটা বিরাট বড় ফাটল তৈরি হয়, ভীষণ বড় একটা ব্লান্ডার করে ফেলে সৌরভ ভানওয়ালা, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু জেসিনটিকে গোলটা করেছে, অসাধারণ একটা গোল ছিল। তার পাশাপাশি অবশ্যই ভিপি সুহেরকে ইউজ করা হয়েছে, আমি জানি না একইভাবে গ্লেন মার্টিন্সের মতো ভিপি সুহেরকেও ইস্টবেঙ্গল বয়ে নিয়ে বেড়াচ্ছে। সিরিয়াসলি খুব একটা কাজে লাগে না, কারণ ওকে যেভাবে নিয়ে আসা হয়েছিল, ওকে যেভাবে একটা হাই ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল 2022-23 সিজনে সই করিয়েছিল, একদমই এখনও অবধি সেই ট্রান্সফার ফিয়েরও যে ভ্যালুটা রয়েছে সেটা দেখাতে পারেনি। ওকে যে স্যালারিটা দেওয়া হয় সেটা অনেক দূরের কথা। তার পাশাপাশি সার্থক ইউজ হয়েছে, সার্থকের এর আগের দুটো ম্যাচে তাকে নিয়ে বিতর্ক হয়েছিল, বাট আমার মনে হয় যে আজকের ম্যাচে কিন্তু ডিফেন্সিভলি এবং অবশ্যই গোলের প্রথম বলটা বাড়িয়ে ও নিজেকে পুষিয়ে দিয়েছে। তো দুটো টিমের 16টা করে প্লেয়ার এইভাবেই মোটামুটি আমার চোখে খেলেছে। তোমাদের কী মানে কীরকমভাবে ভালো লেগেছে 16 জন প্লেয়ারকে অবশ্যই জানিও। এবার আসবো দুটো টিমের কোচিং স্ট্র্যাটেজি এই সমস্ত কিছু নিয়ে। দুটো টিমের ক্ষেত্রে অবশ্যই একদিকে বিনো জর্জ তিনি একটা কন্টিনিউয়াস সেটআপের মধ্যে টিমকে নিয়ে রয়েছেন। কালকেই কথা বলেছিলাম যে যেভাবে ইস্টবেঙ্গল লাস্ট সিজনে ইউথ ফুটবল শেষ করেছিল, সেখান থেকে এইবারে কিন্তু আরও অনেক বেটার শেপে রয়েছে, আরও কিছু বেটার প্লেয়ার ইনক্লুড হয়েছে, এবং অবশ্যই যেভাবে বিনো জর্জ তিনি একটা সেটআপকে নিয়ে 3 বছর ধরে রান করছেন, এটা একটা ইউথ ফুটবলের জন্য আদর্শ জায়গা। আমরা দেখি যে অনেক সময় বেঙ্গালুরু এফসি বা এফসি গোয়া বা কেরালা ব্লাস্টার্স তাদের ইউথ সিস্টেম থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ার উঠে আসে, এবং সেখানে পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু একজন দীর্ঘদিন ধরে কাজ করে যান, তার রেজাল্টটা সেই টিমরা কিন্তু পায়। তো সেটা আমাদের বাংলার ফুটবলে দরকার রয়েছে। ইস্টবেঙ্গল সেটাকে ধরতে পেরেছে যে 3টে সিজন একটা লোকের হাতে দায়িত্ব দিয়ে রাখা, এবং আরও লঙ্গার টাইমে বিনো জর্জ তিনি দায়িত্বে থাকবেন। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বড় প্রবলেমটা, যেটা আমি কালকের ভিডিওতেও কথা বলেছিলাম, যে বড় প্রবলেমটা হচ্ছে যে কোচিং স্টাফের বারবার চেঞ্জ হওয়া, কিছু নতুন প্লেয়ার এসেছে, এবং অবশ্যই এই সিজনের ডেগি কার্ডোজো যাকে গোয়া থেকে নিয়ে আসা হয়েছে, হি ইজ আ ভেরি গুড স্কাউট অ্যাট গোয়া, বাট কোথাও সে কি আপাতত কোচ হওয়ার মতো জায়গাতে রয়েছে? একদমই ইনএক্সপিরিয়েন্সড একজন কোচ বলা চলে, বাট তাকে স্কাউট বলা চলে, কিন্তু সে আপাতত মোহনবাগানের দায়িত্বে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কালকেই বলেছিলাম যে ভীষণভাবে কিন্তু তার খেলা নিয়ে বা তার স্ট্র্যাটেজিস নিয়ে, তার খেলানোর স্টাইল নিয়ে, তার ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে ভীষণভাবে কিন্তু প্রশ্ন উঠছে, এবং সেই জায়গাটা বারবার করে মোহনবাগানকে এই ডার্বিতে কিন্তু একটু হলো পিছিয়ে রাখবে। এবং কালকে আমি বলেছিলাম যে 60-40 একটা রেশিওতে ইস্টবেঙ্গল কিন্তু ডার্বিটাতে এগিয়ে থাকবে। এবার আমাকে ভুল প্রমাণ করা, ঠিক প্রমাণ করাটা দুটো টিমের প্লেয়ারদের কাজ। তো কালকে আমি যা বলেছিলাম প্রেডিকশনে সেটা মিলে গেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতেছে। দুজন কোচের ভীষণ বড় ভূমিকা রয়েছে। আজকে এই যে ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতলো, মোহনবাগান 1-2 গোলে হারলো, এর পেছনে কিন্তু দুজন কোচের ভীষণ বড় ভূমিকা রয়েছে। স্টার্টিং 11 চুজ করা, প্রয়োজন মতো এবং সময় মতো প্লেয়ার পরিবর্তন করা, এবং অবশ্যই কখন স্পিড বাড়বে, কখন স্পিড কমবে, কখন কিভাবে টিম সাফল করবে, এই সবটার পেছনে কিন্তু কোচের যে ভীষণ বড় অবদান থাকে সেটা আমরা দুটো কোচের ক্ষেত্রে দেখেছি, এবং সেখানে ডেগি কার্ডোজো বিনো জর্জের থেকে অনেকটা পিছিয়ে গেলেন অন্ততপক্ষে আজকের ম্যাচে। অ্যান্ড লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে এখান থেকে দুটো টিমের প্রমিস কী কী থাকলো। নাম্বার 1, ইস্টবেঙ্গল যেভাবে খেলছে, খুব বেশি দিন হয়তো সিনিয়র ফুটবলে যাদেরকে ইউজ করছে তাদের সার্ভিস পাবে না, কারণ ডুরান্ড কাপ শুরু হয়ে গেলেই তাদেরকে ছাড়তে হবে, বা তারপরে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, সেটা হয়ে যেতেই তারপরে কিন্তু অবশ্যই আস্তে আস্তে আইএসএল, এবং যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এফসি চ্যালেঞ্জ লিগ যেখানেই ইস্টবেঙ্গল যাক না কেন,
কোথাও তো একটা যাচ্ছে, এটা তো কনফার্ম। অর্থাৎ এএফসি কম্পিটিশনস এবং আইএসএল সব জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র প্লেয়াররা ব্যস্ত হয়ে যাবে, কিন্তু জুনিয়র প্লেয়ার যারা রয়েছে বা ইউথ প্লেয়ার যারা রয়েছে তারা একটা বড় প্রমিস কিন্তু দেখিয়ে দিয়ে গেল পরপর 3টে ম্যাচে, এবং 7 বছর পর একটা বড় চান্স ইস্টবেঙ্গলের এই টিমটা সামনে রয়েছে কি সিএফএল, প্রেস্টিজিয়াস সিএফএল ইস্টবেঙ্গল জিততে পারে। উল্টো দিকে মোহনবাগান, আমি বলবো না যে প্লেয়ারদের কোয়ালিটি খারাপ বা প্লেয়ারদের এই মুহূর্তে হঠাৎ করে একটা অফ ফর্ম এসে গেছে বা কিছু, কোচের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এখানে। কোচ একটা বড় রোল তিনি প্লে করবেন যদি আগামী দিনে তিনি নিজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে এই প্লেয়ারদের থেকে বেস্ট পারফরমেন্সটা বার করে আনতে পারেন, তারা নিশ্চিতভাবেই কিন্তু টপ 3-র মধ্যে মোহনবাগান ফিনিশ করবে এবং আগামী দিনে একটা বড় ফাইটের জায়গাতে মোহনবাগান রিচ করবে। আদারওয়াইজ যদি কোচ তিনি নিজেকে আপগ্রেড করতে না পারেন, তিনি যদি নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে তিনি যদি ফিরিয়ে আনতে না পারেন মোহনবাগান টিমটাকে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট এইবারে মোহনবাগান ফ্যান্সরা আমার মনে হয় না আশা করছে বলে, কারণ সেখানে খুব বেশি চান্স আগামী দিনে ক্রিয়েট হবে না যদি এই ভুল ভ্রান্তিগুলো একইভাবে টিমের মধ্যে থেকে যায় বা যে জায়গাতে ইমপ্রুভমেন্টের বিশাল দরকার রয়েছে সেটা যদি আগামী দিনে না আসে। তো ওভারঅল আমার মোটামুটি যা বলার ছিল আমি বললাম, এবার বাকিটা তোমাদের অবশ্যই যা কিছু কমেন্ট করা রয়েছে করো। আর হ্যাঁ, লাস্ট একটা জিনিস আমি শেয়ার করতে চাই, ভুলে যাচ্ছিলাম, এতদিন আমি দেখিনি ম্যাচ, আজকে দেখলাম জি24 ঘন্টা। 1 নম্বর হচ্ছে টেলিকাস্টের যে কোয়ালিটি রয়েছে ভীষণভাবে পুয়োর, সিরিয়াসলি খুব পুয়োর। আর নাম্বার 2 হচ্ছে কমেন্ট্রি, ভীষণভাবে কিন্তু পুয়োর, মানে আরও বেটার কমেন্ট্রি আমরা অন্তত পক্ষে ডার্বি ম্যাচটাতে এক্সপেক্ট করেছিলাম। আমি কাউকে নিয়ে পার্টিকুলার মন্তব্য করতে চাই না, বাট যেভাবে কমেন্ট্রি হচ্ছিল সেটা একজন ফুটবল দর্শকের কাছে, একজন সুস্থ ফুটবল দর্শকের কাছে একদমই ঠিকঠাক কমেন্ট্রি সেশন কিন্তু চলছিল না। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে চেঞ্জ করার দরকার রয়েছে। বাংলার ফুটবলে তো অবভিয়াসলি আমি খেলা দেখছিলাম, বাট পুরো সাউন্ড কিন্তু আমার মিউট করা ছিল অ্যান্ড আই ওয়াজ এনজয়িং দ্য ম্যাচ। কমেন্ট্রি বিহীনে ম্যাচ এনজয় করতে খুব ভালো লাগছিল। তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।